আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যারা দেখছেন বা যারা পরবর্তীতে দেখবেন এবং শুনবেন, তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রইল। আজকে এই মুহূর্তে আমি যে কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমি একটা গোপন সংবাদ পাওয়ার কারণে আমি চিন্তা করলাম যে আমার আওয়ামী পরিবারের যেসব ভাই বোনরা আছেন তারা সহ আমার সাবস্ক্রাইবার সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে কি হতে চলেছে আগামী 10 দিনের ভেতরে, এই 10 দিনে। সুতরাং আমি আসলে এই মুহূর্তে হাতে নিয়ে জাস্ট মোবাইলটাকে হাতে নিয়ে আপনাদের জন্য ভিডিও রেকর্ডিং করছি। সুতরাং এতে সাউন্ড সমস্যা বা আপনার ছবি নড়চড় হতে পারে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন মূল ঘটনা যেটা, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন, পেপার পত্রিকা সহ ফেসবুকের সব জায়গায় এসেছে যে আগামী 11 দিন সারা বাংলাদেশে পুলিশের বিশেষ অভিযান হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোলে রাখার জন্য। কিন্তু এর ভিতরে তারা যেই জিনিসটা আপনার সরকার আমাদেরকে বলেনি বা কোনো পত্রিকা, এই যে মিডিয়া, হারামজাদা মিডিয়াগুলা, তারাও আমাদেরকে বলেনি, সেখানে হচ্ছে যে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জুনিয়র কর্মকর্তা, সে খুবই ছাপোষা টাইপের লোক, সে আমাকে একটা কাগজ পাঠিয়েছে, কিন্তু আমাকে বলেছে যে ভাই আপনি ওয়াদা করেন এই কাগজটাও আপনি কাউকে দেবেন না, কোথাও পোস্ট করবেন না, কিন্তু আপনি এটা আপনার মতন আপনি জানাইয়া দেন, আপনি তো লাইভ করেন, ফেসবুকে লেখেন, আপনি লিখে দেন। তো যার কারণে তার হয়তো ক্ষতি হবে, শেষও হয়তো আরো 10-12 জনের ক্ষতি হয়ে যেতে পারে, সেই কারণে আমি এই কাগজটা দিচ্ছি না। কারণ হচ্ছে যে এই কাগজটা দিলে মাত্র সবাই বুঝে যাবে যে এই কাগজ কোত্থেকে কিভাবে কি আসছে। এটা হচ্ছে যে এনএসআই এর একটা গোয়েন্দা রিপোর্ট গেছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায়। সেইখানে বলা হয়েছে যে আগামী 5 থেকে 8 তারিখ, 5 অথবা 8 তারিখ, তার মানে 4 তারিখ সন্ধ্যার পর থেকে 8 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারেন। যেটা আমার থিম বলেও লেখা আছে, আপনারা দেখছেন হয়তো, যে শেখ হাসিনা কি আসছে, গোয়েন্দা রিপোর্ট। এবং সেই রিপোর্টে আরো বলা আছে যে এটা 4 তারিখ মাগরিবের পরে থেকে যে কোনো মুহূর্তে আসতে পারেন, এবং এটা উনি আসলে ব্যাপক গন্ডগোল হবে। সারা দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেপেলেরা এরা রাস্তায় নেমে পড়বে, আনন্দ উল্লাস করবে, মারামারি করবে, অনেক কিছু, মানে যার পর নেই ওদের যেমন ইচ্ছা তেমন লেখা হয়েছে যে এইভাবে শেখ হাসিনা আসতে পারে, যে 8 তারিখের ভেতরে, 5 তারিখ মাগরিবের পর থেকে যে কোনো মুহূর্তে, মানে 8 তারিখ পর্যন্ত। সুতরাং গোয়েন্দারা যেই বিষয়টা সরকারকে বলছে যে এখনই যদি এই আওয়ামী ছাত্রলীগের লোকজনকে ধরা না যায় বা ওদের যদি একটা প্রেসারের ভিতরে না রাখা যায়, তাহলে একটা ম্যাসাকার হবে। এবং গোয়েন্দাদের এই রিপোর্টকে সমর্থন করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার সিআইএ এর গোয়েন্দা সংস্থা। ওরা এই রিপোর্টটাকে অনেকটাই সমর্থন করেছেন। সিআইএ এর এশিয়ান যে প্রতিনিধি আছে, গোয়েন্দা সংস্থা আছে প্রধান, সে নাকি বলেছে রিপোর্টটার 99% কারেক্ট, এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএস যেটা বলেছে যে 100% এটা কারেক্ট, যে শেখ হাসিনা 5 তারিখ থেকে 8 তারিখের ভেতরে আসছে। কারণ 5 তারিখে উনি দেশ ছেড়েছিল, হয়তো 4 তারিখ মাগরিবের নামাজের পরে এসে ঢুকে একটা ঘটনা ঘটাই দিতে পারে। আর না হলে যেহেতু 8 তারিখে ডাক্তার ইউনূস ক্ষমতায় এসেছিল, 8 তারিখে উনি এসে বসতে পারে। এটা শোনার পরেই সরাসরি আজকে সকালে 11টার ভেতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 4 সদস্যের একটা কমিটি করা হয়েছে, যেটা সারা বাংলাদেশে দিকে চোখ রাখছে। যে প্রতিটা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে পাওয়া যায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী, বাম সংগঠনের নেতা কর্মী পর্যন্ত যারে যেখানে পাওয়া যায় সেখানে অ্যারেস্ট করতে হবে। মামলা আছে, মামলা নাই, কি আছে কি নাই সেটা না, অ্যারেস্ট করতেই হবে। এবং এরই ভিতরে জামাত ইসলাম তাদের
সূরা কমিটির মিটিংয়ে আসরের নামাজের পর তাদের সূরা কমিটির নাকি একটা গোপন মিটিং হয়েছে, যেখান থেকে সারা বাংলাদেশের সমস্ত শিবির, জামাত শিবিরের নেতাকর্মীদেরকে বলে দিয়েছে যে যেখানে যে এলাকায় এই আওয়ামী সমর্থিত আওয়ামী পরিবারের কাউকে বা এই বামের কাউকে যদি দেখো, তোমরা সাথে সাথে নিজেরা না ধরলো থানা পুলিশকে ঘেরাও করে খবর দিয়ে দিবা। ইনফরমেশন দেওয়ার জন্য থানা পুলিশকে থানা পুলিশকে বলা হয়েছে যে আগামী 4 তারিখের ভেতরে যত পারে তত উঠাই নিতে হবে সারা বাংলাদেশ থেকে আওয়ামী সমর্থন। সুতরাং আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আগামী কিছুদিন আপনারা ধুমধাম 8-10 জন নিয়ে মিছিল করার দরকার নেই, কারণ আপনি যে এলাকায় মিছিল করবেন ওই এলাকার উপর কিয়ামত নামবে। আপনি 20 জন নিয়ে মিছিল করবেন, 300 জন ধরা পড়বে। হোটেল, ঢাকা শহরের যতগুলো হোটেল আছে, ঢাকা সহ আশপাশের যত হোটেল আছে সস্তা দামি থেকে উচ্চ দামি সবগুলোতে রেড হবে, এবং সেটা আজকে রাতের থেকেই হবে। এগুলো সবগুলোতে রেড হবে। তার মানে কেউ যদি মনে করেন যে আমরা ঢাকা যেয়ে হোটেলে থাকবো, তাও না, একটু সরে যান। কারণ আর আমি আপনাদের একটা অনুরোধ, শেখ হাসিনা যদি আসে, শেখ হাসিনা আসলে 24 ঘন্টা আগে আমরা জেনে যাবো, এবং এই 24 ঘন্টার ভিতরে মেসাকার করে আমরা পৌঁছে যেতে পারবো ঢাকা শহর, কোনো সমস্যা হবে না। সুতরাং এইসব হাইট বা ওদের কথায় এই মুহূর্তে কেউ ঢাকার দিকে রওনা হবেন না। সুতরাং এটাই ছিল এনএসআই এর গোয়েন্দা রিপোর্টে, এটাই ছিল যে আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা করি বা আওয়ামী লীগ সমর্থন যারা করি, তারা আমরা আস্তে আস্তে সবাই হয়তো ঢাকার দিকে রওনা হচ্ছি। কারণ শেখ হাসিনা 4 তারিখ মাগরিবের পর থেকে 8 তারিখের ভেতরে যে কোনো মুহূর্তে ঢাকাতে পদার্পণ করবেন। সেটা বিমানও হতে পারে বা সেটা সরাসরি রাস্তায় হতে পারে, কোনটা সেটা জানি না। চিঠিতে ওইরকম কিছু যে আসতে পারেন বলেছেন, এবং সেটাকে আপনার পাকিস্তান এবং ইউএস এর গোয়েন্দা সংস্থা কনফার্ম করেছে আমাদের এনএসআই ডিপার্টমেন্টকে। সুতরাং প্লিজ একটু সাবধান থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি শেখ হাসিনা আসে 5 ঘন্টার ভেতর আমরা ঢাকায় পৌঁছবো ইনশাল্লাহ। মাহফুজ আলম নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভীষণ জামাত বিরোধী। তিনি বারবার জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের জন্য কাফফারা দিতে হবে, জামায়াতে ইসলামী 1971 সালের জন্য ক্ষমা না চাইলে সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নাই, এ ধরনের নানা কথা বলে বারবার জামায়াতে ইসলামীকে এই পুরো সময়টা ধরে খেপিয়ে এসেছেন। সেই মাহফুজ আলমের ভাই তিনি কিন্তু আবার লক্ষ্মীপুর আসন থেকেই নির্বাচন করছেন শাপলাকলি নিয়ে, এনসিপির প্রার্থী হিসেবে, জামায়াতের সমর্থিত প্রার্থী হিসেবে। ভাবুন, ভাই নির্বাচন করছেন জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে, বাবা করেন বিএনপি, ছেলে হয়েছেন মাস্টারমাইন্ড মন্ত্রী, এবং তিনি এরপরে আবারও মন্ত্রী বা উচ্চকক্ষে আসন পাবেন। বাংলাদেশের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যাকে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই আমেরিকায় নিয়ে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই মাস্টার মাইন্ড মাহফুজ আলম এমন এক মন্তব্য করেছেন যে মন্তব্যকে নিশ্চিতভাবে তার আরেকটি মাস্টার স্ট্রোক হিসেবে অভিহিত করতে হয়। মাহফুজ আলম এ ধরনের মন্তব্য করে সাধারণত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই স্ট্যাটাস তুলে নেন। তবে এই রকম একটা মন্তব্য তিনি একটা সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে করবার পর আপাতত তার পক্ষে সেই মন্তব্য তুলে নেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তিনি সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমকে এক সাক্ষাৎকারে বলেছেন যে তারেক রহমান বিএনপি তাকে এই প্রস্তাব দিয়ে রেখেছে যে তিনি মন্ত্রী পদমর্যাদাতেই আগামী সরকারে কোনো একটা পদ পাবেন। সেটা যদি সরাসরি মন্ত্রী নাও হয়, তাহলে হয়তো উচ্চ কক্ষে তাকে কোনো আসন দেওয়া হতে পারে। মানে ভাবা যায়, নির্বাচনটি হয়নি, গণভোটে জুলাই সনদ পাস হবে কি হবে না তার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু এই ভাগাভাগির নির্বাচনে তার মানে এরা প্রত্যেকে, এমনকি উচ্চকক্ষের আসনগুলো এরই মধ্যে ভাগ করে নিয়েছেন। মাহফুজ আলম উপদেষ্টা পদ ছেড়েছেন বটে, কিন্তু bdnews24.com সবেই এই খবর ছেপেছে যে 2 মাস আগে পদত্যাগ করলেও এখন পর্যন্ত সরকারি বাসাতেই আছেন আসিফ এবং মাহফুজ আলম সেই সরকারি বাসায় আছেন সেটা অস্বীকারও করেন নাই বিডি নিউজ 24 কে। তিনি বরং বলেছেন যে
উত্তরায়ণ ৩ নামের যে ডুপ্লেক্স বাংলোতে হেয়ার রোডে বাস করছেন মাহফুজ আলম বলেছেন তিনি সেটা নির্বাচনের আগে ছেড়ে দেবেন। ভাবেন, নির্বাচনের এখন আর 2 সপ্তাহও বাকি নাই, কিন্তু মাহফুজ আলম এখনো জায়গা খুঁজে পান নাই যে তিনি কোথায় যাবেন। কারণ ধারণা করি এই সাক্ষাৎকারটির পর যে মাহফুজ আলম এখন অপেক্ষা করবেন মন্ত্রীর বাড়ি থেকেই আবারও মন্ত্রী পদমর্যাদায় চলে যাওয়া যায় কিনা। তার মানে এই যে উচ্চকক্ষের পরিকল্পনাটা ফেদেছেন মাহফুজ আলমরা নতুন বন্দোবস্তের নামে, জুলাই সনদের সংস্কার প্রস্তাবের নামে, সেটা এ কারণেই তারা করেছেন যে তাদের মতো যারা কিনা হঠাৎ কোথা থেকে এসে একেবারে ক্ষমতার কেন্দ্রে বসে এখন নিরাপদে আর কোথাও যাওয়ার জায়গা পাচ্ছেন না দেশের মধ্যে, তাদেরকে আসলে মন্ত্রী পদ ছাড়া বা মন্ত্রী পাড়া ছাড়া আর নিরাপত্তা দেওয়া যাবে কোথায়। তখন এই হিসাবও মিলে যায় যে এই যে আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান থেকে শুরু করে খলিলুর রহমান, ফায়েজ তাইয়াব, মানে নাম মনে করুন শুধু, ইউনূস সরকারের যত ব্যক্তিবর্গ আছেন তাদের জন্য ওই যে ৯,০০০ বর্গফুটের ফ্ল্যাট তৈরি হচ্ছে না, সেই এত ফ্ল্যাট দিয়ে কি হবে এ প্রশ্ন যখন সংবাদ মাধ্যম করছে, তখন ইউনূস সরকার জানে, মাহফুজ আলম জানেন, তারেক রহমান জানেন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানেন, যারা ভাগাভাগি করে এই নির্বাচনটা করছেন, যে তাদের আসলে কত মন্ত্রী পর্যায়ের ফ্ল্যাট প্রয়োজন হবে। কারণ যাদের মন্ত্রিত্ব দেওয়া যাবে না তাদেরকে তারা তখন উচ্চকক্ষ বানিয়ে সেই উচ্চকক্ষের সদস্য পদ দেবেন। মাহফুজ আলম লক্ষ্মীপুর 1 আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচন করবেন, এটা কিন্তু একটা জল্পনা বরাবর ছিল। কারণ মাহফুজ আলমের বাবা তিনি সেই ইউনিয়ন বিএনপির নেতা, এই 2025-এও তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এই উপদেষ্টা মাহফুজের বাবা। কাজেই কথা ছিল, ধারণা করা হচ্ছিল যে মাহফুজ আলম লক্ষ্মীপুরে বিএনপির টিকেটে নির্বাচন করবেন। তো নির্বাচন যতই এগিয়ে আসতে থাকলো, মাহফুজ আলম বলতে থাকলেন যে তার নির্বাচনে তেমন আগ্রহ নাই। ঢাকা স্ট্রিমকে দেওয়া এই সাক্ষাৎকারেও তিনি বলেছেন তার যেহেতু লক্ষ্য ইন্টেলেকচুয়াল, সাংস্কৃতিক, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, তিনি সবসময় ভেবেছেন নির্বাচনে না লড়ে কি করে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা যায়। অবশ্যই মাহফুজ আলম, আসিফ মাহমুদের মতো কারো যদি হঠাৎ কপাল খুলে যায়, সরাসরি গিয়ে মন্ত্রী হতে পারেন, তাহলে আপনি নির্বাচনে লড়বেন কেন? আপনি এক মন্ত্রী পদ থেকে আপনি আরেক মন্ত্রী পদ বাগিয়ে নেবেন এবং বরাবরের মতো আপনি মন্ত্রীর বাংলোতেই থাকবেন। কাজেই মাহফুজ আলমও বলে বসেন যে নির্বাচনে তার তেমন আগ্রহ নাই। এবং এরপর এখন ঢাকা স্ট্রিমকে তিনি বলছেন যে বিএনপি যেহেতু আগেই লক্ষ্মীপুর 1-এ মনোনয়ন দিয়ে দিয়েছিল, কাজেই তারাও তখন তাকে বোঝায় যে নির্বাচন করার দরকার নাই, বরং নির্বাচনের পরে মন্ত্রীপদ অথবা উচ্চকক্ষের আসন বরাদ্দ থাকবে মাহফুজ আলমের জন্য। মাহফুজ আলম এক বিচিত্র ক্যারেক্টার, মানে বাংলাদেশে কেমন ভাগাভাগির রাজনীতিটা শুরু হয়েছে এটা বোঝবার জন্য মাহফুজ আলমের পরিবারকে বোঝাই যথেষ্ট। মাস্টার মাইন্ড মাহফুজ সরাসরি মন্ত্রী হয়ে গেছেন 5ই আগস্টের পর, এখনো মন্ত্রী বাড়িতে আছেন। বাবা বিএনপির ইউনিয়ন পর্যায়ের সাধারণ সম্পাদক লক্ষ্মীপুরে আছেন। মাহফুজ আলম নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভীষণ জামাত বিরোধী। তিনি বারবার জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের জন্য কাফফারা দিতে হবে, জামায়াতে ইসলামী 1971 সালের জন্য ক্ষমা না চাইলে সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নাই, এ ধরনের নানা কথা বলে বারবার জামায়াতে ইসলামীকে এই পুরো সময়টা ধরে খেপিয়ে এসেছেন। সেই মাহফুজ আলমের ভাই তিনি কিন্তু আবার লক্ষ্মীপুর আসন থেকেই নির্বাচন করছেন শাপলা কলি নিয়ে, এনসিপির প্রার্থী হিসেবে, জামায়াতের সমর্থিত প্রার্থী হিসেবে। ভাবুন, ভাই নির্বাচন করছেন জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে, বাবা করেন বিএনপি, ছেলে হয়েছেন মাস্টার মাইন্ড মন্ত্রী, এবং তিনি এরপরে আবারও মন্ত্রী বা উচ্চকক্ষে আসন পাবেন। মাহফুজ আলমের এই যে বিস্ফোরক মন্তব্য যে বিএনপি তাকে কথা দিয়ে রেখেছে, তাতে আরেকটা ব্যাপার পরিষ্কার হচ্ছে যে তার মানে এই দলগুলো এরই মধ্যে এমনকি উচ্চকক্ষের যে 100 আসন
সেই আসনগুলো এক রকমের ভাগাভাগি করে রেখেছে। উচ্চকক্ষ গঠিত হবে 100 আসন বিশিষ্ট, এবং জুলাই সনদ অনুযায়ী, মানে তাদের এই সংস্কার প্রস্তাব অনুযায়ী যা আমরা পেলাম 5ই আগস্টের আন্দোলনের ফলশ্রুতি হিসেবে, সেই ফলাফল হিসেবে যা পরিবর্তন ঘটতে যাচ্ছে বাংলাদেশে, তার মধ্যে একটি হচ্ছে সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষে সিদ্ধান্ত নিয়েছেন এই রাজনৈতিক দলগুলো যে আনুপাতিক প্রতিনিধিত্ব হারে সদস্য পদ নির্ধারিত হবে। তার মানে যে দল যত শতাংশ ভোট পেয়েছে সে দলের জন্য তত আসন নির্ধারিত হবে। এখন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ মঞ্জু থেকে শুরু করে ছোটখাটো বহু দলের একমাত্র স্বপ্ন হয়ে উঠেছে, যারা কিনা টক শোতে গিয়ে কিংবা গায়ের জোর দেখিয়ে কিংবা অশ্লীল বাক্যবাণ ছুড়ে গত কমাসে বিরাট বিখ্যাত হয়ে উঠেছেন, এদের সকলের লক্ষ্য এখন উচ্চকক্ষ। এবং পত্রপত্রিকার খবরে এটাও বেরিয়ে এসেছে যে এই উচ্চকক্ষে যেহেতু মাত্র 1% ভোট পেলেই একটি সদস্য পদ হলেও পাওয়া যাবে, যেহেতু এটি 100 আসনের, কাজেই এই ছোট দলগুলো এখন থেকেই ঠিক করে রেখেছে কারা কারা কটি করে আসন নেবে ওই উচ্চকক্ষে। তার মানে এই যে নতুন বন্দোবস্তের এত আলাপ করেছেন মাহফুজ আলমেরা, আসলে তারা নতুন বন্দোবস্তটা করেছেন এই যে এরপর তারা আজীবন মন্ত্রী থাকবেন। তার মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গেও কি এমন কোনো কথা দেওয়া নেওয়া হয়ে গেছে? জামায়াতে ইসলামীর তিনি তো আবার এনসিপির নির্বাচন পরিচালনার কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তারও বিএনপি থেকে নির্বাচন করবেন এমন একটা কথা চালু ছিল। তারপর তিনি ঘোষণা দিয়েছিলেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ধানমন্ডি থেকে নির্বাচন করবেন। হঠাৎ করে এমনকি তিনি নির্বাচনী র্যালিও শুরু করেছিলেন ধানমন্ডির সেই আসনে। হঠাৎ করে তিনি আবার এসে এনসিপিতে যোগ দিলেন এবং এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নিলেন, মানে জামায়াতের ছায়াতলে এসে উপস্থিত হলেন। মাহফুজ আলম ভীষণ জামায়াত বিরোধী, আসিফ মাহমুদ সজীব ভুইয়া নাহিদেরা জামায়াতের ছায়াতলে, মানে এরা নিজেরাই আবার ভাগাভাগি করে 2 দলের ছায়াতলে আশ্রয় নিয়ে নিজ নিজ পদ ওখানেও নিশ্চিত করেছেন। মাহফুজ আলমের মন্তব্য তাই এই সব কারণ মিলিয়ে বিস্ফোরক মন্তব্য বটে। তার মানে নির্বাচনটা এমনই একটা ভাগাভাগি বোঝাপড়ার নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে কে কোন পদে যাবে, কে মন্ত্রিত্ব পাবেন, কে সংসদে মনোনয়ন পাবেন থেকে কে উচ্চকক্ষের কোন আসন পাবেন সবই ঠিক হয়ে আছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বরং সম্ভবত সবচেয়ে স্পষ্ট যে অবস্থানটা সেটা প্রকাশ করেছেন। তিনি রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন তারা জাতীয় সরকার গঠনে প্রস্তুত, কারণ তারা মনে করেন সকলে মিলে সরকার গঠন না করলে কোনো সরকার 5 বছরের জন্য স্থিতিশীলতা পাবে না। জামায়াতের আমির তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়েও এই কথা বলেছেন যে নির্বাচনের পর তিনি তারেক রহমান আবারও বসবেন কিভাবে সরকারটা গঠন করা যায় সে প্রসঙ্গে। কিন্তু বিএনপি যে একটা একক সংখ্যা গরিষ্ঠতায় নির্বাচনে জয়লাভ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, বিএনপি সরকার গঠিত হবে এবং বিএনপি ভীষণভাবে জামায়াত বিরোধী এমন একটা অবস্থান নিচ্ছে, সেই অবস্থানের পেছনে সত্যতা কতটুকু আছে সেটা আসলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। নাকি পুরোটাই একটা সাজানো গোছানো নকশার নির্বাচন চলছে, যেই নকশায় প্রেসিডেন্ট হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো হবে, উপপ্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, সকলের জন্য পদ 9000 বর্গফুটের ফ্ল্যাট থেকে শুরু করে মন্ত্রিত্বের সকল সুযোগ সুবিধা চিরকালের মতো নিশ্চিত করা হবে। মানে নতুন যে বন্দোবস্তের কথা মাহফুজ আলমরা এতদিন বলেছেন সেটা আসলে তাদের জন্য একটা ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত বলেই এখন বোঝা যাচ্ছে।